হোমিওপ্যাথি একটি ভুয়ো চিকিৎসা পদ্ধতি। বলেন কি? আপনি কখনো ভেবে দেখেছেন এই ছোট্ট সাবধানাগুলি আমাদের শরীরে কিভাবে রিঅ্যাক্ট করে? আদৌ কি হোমিওপ্যাথি কার্যকর, না এটি শুধুমাত্র একটি মিথ্যে আশ্বাস দেয়? আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব এবং আমি আপনাকে প্রমিস করছি, আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার হোমিওপ্যাথি নিয়ে আর কোনো সংশয় থাকবে না। হোমিওপ্যাথি আদৌ কার্যকর কিনা জানতে হলে আমাদেরকে এর অরিজিন সম্পর্কে বুঝতে হবে। 1796 সালের আগে পর্যন্ত প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত কষ্টদায়ক ছিল। ছোট থেকে ছোট রোগ সারানোর জন্য ব্লাড লিটিংয়ের মতো কষ্টদায়ক পদ্ধতি ব্যবহার করা হতো। পেশেন্টের শিরা কেটে রক্ত বের করে নেওয়া হতো এই আশায় যে রক্তের সঙ্গে সঙ্গে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটা শরীরে প্রবেশ করেছে সেটিও বেরিয়ে আসবে। এছাড়াও পেশেন্টকে ল্যাক্সেটিভ দেওয়া হতো যাতে তার পেট খারাপ হয়ে যায়, বমি হওয়ার ওষুধ দেওয়া হতো যাতে তার ভেতর থেকে নোংরা বেরিয়ে আসে। ইনশর্ট, চিকিৎসা রোগের থেকেও বেশি কষ্টদায়ক ছিল। এই সমস্ত পদ্ধতি দেখে জার্মান ফিজিশিয়ান স্যামুয়েল হ্যানিম্যান বিরক্ত হয়ে বলে, এটা তো অ্যালোপ্যাথি, এরা চিকিৎসার বাহানায় পেশেন্টের জীবন নিয়ে খেলা করে। আমি এর থেকেও সহজ এবং ইফেক্টিভ পদ্ধতি বের করব, যেটার নাম হবে হোমিওপ্যাথি। তিনি কিছু প্রিন্সিপাল ইন্ট্রোডিউস করে এবং এখনো পর্যন্ত সেই প্রিন্সিপাল ধরে হোমিওপ্যাথি কাজ করে। হোমিওপ্যাথির ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ল অফ সিমিলার বা লাইক কিওর লাইক। হ্যানিম্যানের মতে যদি কোনো একটি পদার্থ কোনো রোগের সিমটমস তৈরি করতে পারে তাহলে সেই পদার্থটিকে স্পেসিফিক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। লেট মি ক্লিয়ারিফাই। আমরা যখন পেঁয়াজ কাটি তখন আমাদের নাক এবং চোখ দিয়ে জল ঝরে। তো হ্যানিম্যানের মতে যদি কোনো রোগের সিমটমস স্বরূপ আমাদের নাক এবং চোখ দিয়ে জল ঝরে তাহলে আমরা ওই রোগের চিকিৎসার ক্ষেত্রে পেঁয়াজের রস ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট আজকের দিন পর্যন্ত ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়া এবং কিছু অ্যালার্জির ক্ষেত্রে হোমিওপ্যাথিতে চিকিৎসা হিসাবে পেঁয়াজের রস ব্যবহার করা হয় এবং মেডিসিনটির নাম দেওয়া হয়েছে অ্যালিয়াম সেপা। আপনি এর কম্পোজিশনটা দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এটি পেঁয়াজের রস থেকে নেওয়া হয়েছে। 1796 সালে স্যামুয়েল হ্যানিম্যান স্কটিশ ফিজিশিয়ান অ্যান্ড কেমিস্ট উইলিয়াম কুলেনের একটি চিকিৎসার বই অনুবাদ করছিলেন। ওই বইটিতে কুলেন দাবি করেছিলেন যে সিনকোনার ছালের অতিরিক্ত তিক্ততার কারণে এটি ম্যালেরিয়া নিরাময় করতে সক্ষম। এটি পড়ার পর হ্যানিম্যান আউট অফ কিউরিওসিটি সিনকোনা নিজের উপর ট্রাই করে দেখে। ছাল খাওয়ার পরে স্যামুয়েল হ্যানিম্যান ম্যালেরিয়ার সিমটমস অনুভব করে, জ্বর, কাঁপুনি এবং জয়েন্টে ব্যথা। এই আনএক্সপেক্টেড রেজাল্টের পর তিনি অনুমান করেন যে যদি কোনো একটি পদার্থ সুস্থ মানুষের মধ্যে কোনো রোগের সিমটমস তৈরি করতে পারে তাহলে ওই সেম পদার্থটি অসুস্থ মানুষের সিমটমস নিরাময় করতে পারবে। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে দ্য ল অফ মিনিমাম ডোজ। হ্যানিম্যান লক্ষ্য করেন যে পেশেন্টকে যদি ডিরেক্ট মেডিসিন দেওয়া হয় তাহলে তার মধ্যে স্ট্রং সাইড ইফেক্ট দেখা যায়। সেই জন্য তিনি ডাইলিউশনের কনসেপ্ট নিয়ে আসেন। হোমিওপ্যাথির সমস্ত ওষুধ এই ডাইলিউশনের মাধ্যমে প্রস্তুত করা হয়, অর্থাৎ ওষুধের কিছুটা অংশ নিয়ে ডিস্টিল ওয়াটার বা অ্যালকোহলে মিশিয়ে তারপরে পেশেন্টকে দেওয়া হয়। 1 পার্ট ওষুধের 9 পার্ট জল মেশালে সেটি হবে 1x ডাইলিউশন। ওই মিক্সার থেকে 1 পার্ট ওষুধ নিয়ে 9 পার্ট জলে মেশালে সেটা হবে 2x ডাইলিউশন, অর্থাৎ 1/100। 2xকে অনসিও বলা হয় কারণ অনসি ডাইলিউশন ইজ ইকুয়াল টু 1/100 হয়। এই মিক্সার থেকে 1 পার্ট ওষুধ নিয়ে 100 পার্ট জলে মেশালে সেটা হবে 2c ডাইলিউশন, অর্থাৎ 1/10,000। আপনি যদি হোমিওপ্যাথিক মেডিসিনের পোটেন্সি চেক করেন তাহলে আপনি আরামসে 30x বা 200c পর্যন্ত ডাইলুটেড মেডিসিন পেয়ে যাবেন। এখন আপনি 5 সেকেন্ডের সময় নিন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান যে একটি মেডিসিন যত বেশি ডাইলুটেড হবে তার পাওয়ার তত বেশি কমবে না বাড়বে। আপনার উত্তর যদি হয় যে ওষুধের পাওয়ার কমবে তাহলে আপনার ভুল হবে, কারণ টেকনিক্যালি তো আপনি ঠিক যে যত বেশি জল মেশাবো তত বেশি ওষুধের পাওয়ার কমবে। কিন্তু হ্যানিম্যানের মতে একটি মেডিসিনকে যতবার ডাইলুট করা হয় ততবার তাকে জোরে জোরে ঝাঁকানো হয়, যার কারণে সবশেষে যে পদার্থটি থাকে সেটি কোনো ওষুধ নয়, সেটি একটি স্পিরিট লাইক সাবস্টেন্সে পরিণত হয়, অর্থাৎ ওই জলটি ওষুধের সমস্ত গুণকে নিজের মধ্যে অবজার্ভ করে নেয়। এই থিওরিটিকে বলা হয় দ্য ওয়াটার রিমেম্বার্স। এই সমস্ত প্রিন্সিপালের কারণে যারা হোমিওপ্যাথির বিরোধিতা করে তারা বলেন যে এটা কিভাবে সম্ভব, একটি মেডিসিনকে বারবার ডাইলিউট করার পরেও তার পাওয়ার কিভাবে বাড়তে পারে। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব, তবে তার আগে আমরা এটা জেনে নিই যে এত কন্ট্রোভার্সিয়াল প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও হোমিওপ্যাথি এতটা পপুলার কিভাবে হয়ে গেল। আমি যদি আপনাকে বলি যে এই মেডিসিনটা খেলে আপনার সুস্থ হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু এটি খাওয়ার সময় আপনার অনেক কষ্ট হবে এবং আপনি মারাও যেতে পারেন। অন্যদিকে আমি যদি বলি যে এই মেডিসিনটা খেলে আপনার সুস্থ হওয়ার চান্স অনেক কম, কিন্তু এটি খেতে আপনার কষ্ট হবে না এবং আপনি মারাও যাবেন না।
এমতো অবস্থায় আপনি কোনটি চুজ করবেন? অবভিয়াসলি সেকেন্ড নাম্বারটা, কারণ আমরা কেউই চাই না যে একটি রোগ সারাতে গিয়ে আমাদের অন্য কোনো বড় ক্ষতি হোক। তো ঠিক এইরকমই 18th সেঞ্চুরিতে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত কষ্টদায়ক ছিল, যার কারণে মানুষ হোমিওপ্যাথিকে একটি বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে শুরু করে। এখনও কিছু মানুষ অ্যালোপ্যাথিক মেডিসিনের রিয়াকশন এবং সাইড ইফেক্টের ভয়ে হোমিওপ্যাথিকে প্রেফার করে। সেকেন্ডলি, স্যামুয়েল হ্যানিম্যান নিজের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ওপেনলি আলোচনা করতেন। একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে কীভাবে তৈরি করা হয়, তাতে কী কী উপাদান ব্যবহার করা হয়, এই সমস্ত জিনিস তিনি পাবলিক করে দিতেন, যার কারণে মানুষ হোমিওপ্যাথির ওপর ভরসা দেখিয়ে ব্যবহার করতে শুরু করেন। এছাড়াও সেই সময়ের যারা ফেমাস ব্যক্তি ছিলেন তারা হোমিওপ্যাথিক মেডিসিনকে নিজের চিকিৎসার জন্য ব্যবহার করতে শুরু করেন। যেমন কুইন এলিজাবেথ এর কাছে 17 বছর পর্যন্ত একটি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। প্রিন্স চার্লস এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত হন যারা হোমিওপ্যাথিকে প্রমোট করে। ইনফ্যাক্ট সেই সময়ের রাইটার, পলিটিশিয়ান এবং ইন্টেলেকচুয়াল মানুষেরাও নিজের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিকে ব্যবহার করতে শুরু করেন। আজকের দিনে হোমিওপ্যাথির সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যা শুরু হয়েছিল 1810 সালে, যখন স্যামুয়েল হ্যানিম্যানের শিষ্য ডক্টর জন মার্টিন হোয়েনবার্গার ভারতে আসেন এবং মহারাজা রঞ্জিত সিংকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এটা দেখার পর তৎকালীন প্রাচীন ভারতের চিকিৎসকেরা হোমিওপ্যাথির প্রিন্সিপালে ল অফ সিমিলারকে মানতে শুরু করে এবং ধীরে ধীরে হোমিওপ্যাথি আমাদের চিকিৎসা পদ্ধতির অংশ হয়ে ওঠে। সমস্ত সমালোচনা হোমিওপ্যাথির মেন দুটি প্রিন্সিপালের বিরুদ্ধেই হয়। প্রথমত, অ্যাভোগাড্রোস নাম্বার বলে একটা থিওরি আছে। কোনো একটি পদার্থকে ওই নাম্বারের বেশি ডাইলিউট করলে ফাইনাল সলিউশনে পদার্থটির একটু অংশও থাকবে না। এই নাম্বারটি হচ্ছে 24x বা 12c, কিন্তু হোমিওপ্যাথির মেডিসিনকে তো 30x এবং 200c পর্যন্ত ডাইলিউট করা হয়। সেই জন্য ক্রিটিকদের মতে আপনি যদি 30x পর্যন্ত ডাইলুটেড একটি মেডিসিন খান, তাহলে আপনাকে ওই মেডিসিনটি 30,000 লিটার খেতে হবে অ্যাকচুয়াল মেডিসিনের একটি মলিকিউল পেতে হলে। সেকেন্ড ক্রিটিসিজম হচ্ছে দ্য অটো রিমেম্বার্স থিওরির বিরুদ্ধে। হোমিওপ্যাথির মতে একটি মেডিসিনকে ডাইলুট করার সময় তাকে বারবার ঝাঁকানো হয়, যার কারণে হতে পারে ফাইনাল সলিউশনে ওষুধের একটু অংশও থাকে না, কিন্তু ওই জলটি ওষুধের সমস্ত গুণ নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। যদি এমনটাই হয় তাহলে একটি নদীতে তো প্রচুর পরিমাণে জল আছে, অর্থাৎ খুব ডাইলুশন আছে, এবং তার সাথে সাথে নদীটি পাহাড় থেকে পড়ে, পাথরে ধাক্কা খায়, অর্থাৎ যে ঝাঁকুনি হওয়ার কাজ সেটিও হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমি যদি একটু পরিমাণে বিষ নদীতে মিশিয়ে দিই, তাহলে কি পুরো নদীর জলটি বিষাক্ত হয়ে যাবে, যে খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো একটা পশু বা কোনো একটি ব্যক্তি মারা যাবে? এমনটা তো হয় না। এছাড়াও হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা প্রমাণ করার জন্য অস্ট্রেলিয়ার ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল 1800-র বেশি সায়েন্টিফিক স্টাডি করিয়েছে, কিন্তু তারা এমন কোনো পুক্তা প্রমাণ পায়নি যেখান থেকে বলা যায় যে হোমিওপ্যাথিক মেডিসিন কার্যকর। যদি তাই হয় তাহলে হোমিও ওষুধ খেয়ে মানুষ সুস্থ কিভাবে হয়ে যায়? ক্রিটিকদের মতে এর পিছনে মেনলি দুটি কারণ আছে। ফার্স্ট ইজ প্লেসিবো এফেক্ট। কোনো একজন ব্যক্তি যদি বিশ্বাসের সঙ্গে একটি চিনির দানাও খায় যে আমি ওষুধ খাচ্ছি বলে, তাহলে তার ব্রেনে কিছু কেমিক্যাল সিগন্যাল রিলিজ হয় এবং সে অটোমেটিক্যালি সুস্থ বোধ করতে শুরু করে যে হ্যাঁ আমি ওষুধ খাচ্ছি এবং আমি সুস্থ হয়ে যাচ্ছি। সে সেটা ফিল করে, সুস্থ হোক বা না হোক। সেকেন্ড রিজন ইজ থরো কনসাল্টিং অ্যান্ড টাইম ডিউরেশন। কোনো একজন হোমিওপ্যাথিক ডাক্তার পেশেন্টকে মেডিসিন দেওয়ার আগে সে পেশেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে, তার লাইফস্টাইল সম্পর্কে জানে, তারপরে সে ওষুধ দেয়, এবং ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিছু নিষেধাজ্ঞাও দেওয়া যায় যে আপনি এইগুলি খাবেন না বা এই কাজগুলি করবেন না। তার সাথে সাথে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন বেশিরভাগ সময়ে হোমিওপ্যাথিক মেডিসিন দীর্ঘ সময় ধরে চলে, যে 6 মাস বা তার ঊর্ধ্বে 1 বছর বা এতটা সময় ধরে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে, তবে আপনি কার্যকর হবেন। তো ক্রিটিকদের মতে যে এই যে দীর্ঘ সময়কাল থাকে, এই সময়ে আমাদের ইমিউন সিস্টেম অটোমেটিক্যালি সেই রোগটিকে সারিয়ে তোলে, কারণ আমাদের ইমিউন সিস্টেম নিজে থেকে সমস্ত রোগকে সারিয়ে তোলার ক্ষমতা রাখে। এখন আমাদের ইমিউন সিস্টেম এক্স্যাক্টলি কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমি এই ভিডিওটিতে ডিটেলে আলোচনা করেছি। তো এই ভিডিওটি শেষ করার পরে ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। এর মানে এই নয় যে হোমিওপ্যাথির সবটাই খারাপ। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং আর্থারাইটিসের মতো রোগ সারাতে এই মেডিসিন কার্যকর প্রমাণিত হয়েছে। অনেক সময় হোমিও অ্যান্ড অ্যালোপ্যাথির মিশ্রণ ব্যবহার করা হয় পেশেন্টের চিকিৎসা করার জন্য। এছাড়াও শিশু এবং পশুর মধ্যে হোমিওপ্যাথির সাইড ইফেক্ট অত্যন্ত কম। এখনো পর্যন্ত আমি হোমিওপ্যাথির ভালো দিক, খারাপ দিক, সায়েন্টিফিক প্রমাণ, এর পপুলারিটির কারণ সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরেছি। এখন আপনি আমাকে কমেন্ট করে জানান যে হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করা ঠিক না ভুল, বা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি। তবে আমার মতে আপনি ততক্ষণ হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করতে পারেন যতক্ষণ না আপনার কোনো সিরিয়াস রোগ হচ্ছে। আপনার যদি টিবি বা ক্যান্সারের মতো মারাত্মক রোগ হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথির ভরসায় থাকাটা ঠিক হবে না। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে যে হোমিওপ্যাথির সাহায্যে টিবি রোগের চিকিৎসা করাটা ঠিক নয়।
এখন হোমিওপ্যাথির মাধ্যমে কেন টিবি রোগের চিকিৎসা করা উচিত নয় বা এই রোগটি কতটা মারাত্মক সেই সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন।